প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক, আরও রয়েছেন রাজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব হাসনাইন খুরশেদের কাছে। মানবিক করিডোর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সমস্যা হয়েছে, সরকারের পক্ষ থেকে খুব দায়িত্বশীল পর্যায়ে 3 জন এই নিয়ে কথা বলেছেন, কিন্তু 3 জনের মধ্যেই কথার একটু অমিল দেখা যাচ্ছে। আমরা প্রথম গত রোববার শুনতে পারলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদেরকে জানালেন, আপনাদের এতটুকু বলতে পারি নীতিগতভাবে আমরা এত সম্মত হয়েছি, এটা উনি বললেন সাংবাদিকদের। এর অর্থ হলো সরকার নীতিগতভাবে একমত হয়েছে কাদের সঙ্গে? জাতিসংঘের সঙ্গে, যে তারা করিডোর দিবে। আবার মঙ্গলবার বার্তা সংস্থা বাসসকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বললেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, আমাদের অবস্থান হলো জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে যদি মানবিক সহায়তা প্রদান করা হয় তবে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে। প্রায় কাছাকাছি, কিন্তু এখানে ওনার বক্তব্য একটা বড় ধরনের কথা রয়েছে, তথাকথিত করিডোর, এবং সরকার এ ব্যাপারে কোনো আলোচনা করেনি জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ওই দিনই বললেন যে রাখাইনে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ তাতে কারিগরি সহায়তা দিতে আগ্রহী আছে। আমরা বিশ্বাস করি জাতিসংঘের সহায়তায় মানবিক সহায়তার মাধ্যমে রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, যা শরণার্থীদের ফেরার অনুকূল পরিবেশ তৈরি করবে। উনি আরেকটু বলেছেন যে আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে যুক্ত রয়েছি, তবে মানবিক সহায়তার রুটের বিষয়টি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে, যা নিয়ে নানা পক্ষের মধ্যে ঐকমত্য হওয়া প্রয়োজন। কি বলবেন? রোহিঙ্গার সমস্যা তো আসলে আমাদের জন্য একটা ভয়ঙ্কর সমস্যা। আমরা জানতাম যে এত বছর প্রায় 10-12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ছিল। গত কিছুদিনে আরও 1,13,14,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, প্রায় 15 লাখ। হ্যাঁ, এখন প্রায় 15 লাখে দাঁড়াচ্ছে। বাস্তবতা হচ্ছে প্রথমে 10-12 লাখ এসেছিল, কিন্তু তারপরে এই সময়ে তো গত 5 বছরে তাদের সংখ্যা তো বেড়েছে। নতুন মানে জন্ম নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কারণেই বেড়েছে, এবং তারপরে ছোট ছোট করে আশা তো অব্যাহত ছিলই। গত প্রায় 7-8 মাসে প্রায় 1,13,14,000 নতুন করে এসছে, এবং 1,13,000কে নিবন্ধন দেওয়ার জন্য এবং তাদের জন্য আবাসন সুবিধা তৈরির জন্য জাতিসংঘ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও করেছে। আমরা দেখেছি এই যে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে, এটা বাংলাদেশের জন্য সব দিক থেকে একটা বোঝা বা বাংলাদেশের পক্ষে বহন করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের জন্য এখন আসলে প্রয়োজন কি? রোহিঙ্গাদের তার নিজ দেশে ফেরত পাঠানো, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা দেখছি যে মায়ানমারের যে আরাকান রাজ্য, যেখানে রোহিঙ্গাদের বসবাস, সেই আরাকান রাজ্য এখন আর মায়ানমার সরকারের নিয়ন্ত্রণে নেই। সেখানে যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তারা পুরোপুরি আরাকানকে দখলে নিয়ে নিয়েছে, এবং অফিশিয়ালি বলা হচ্ছে 80% তাদের দখলে, অলমোস্ট পুরোটাই তাদের দখলে। এবং মায়ানমারের সাথে বাংলাদেশের যে প্রায় 271 কিলোমিটার স্থল সীমান্ত, সেই স্থল সীমান্তের পুরোটাই হচ্ছে আরাকানের সাথে, এবং পুরো সীমান্ত হচ্ছে আরাকান আর্মির দখলে। এবং এই সীমান্তে এখন আর না, মিয়ানমারের কোনো সীমান্ত বাহিনীর কোনো অস্তিত্ব নেই, সেখানে পুরোটাই হচ্ছে আরাকান আর্মির দখলে। এবং সবগুলো চৌকি থেকে, সীমান্ত চৌকি থেকে যে মায়ানমারের সরকারি বাহিনী, তাদের হটিয়ে দিয়ে আরাকান আর্মি পুরোটাই দখলে নিয়েছে। এইখানে আসলে আরাকানে এখন আরাকান আর্মি নামের যে বিদ্রোহী গোষ্ঠী, তাদের পুরো নিয়ন্ত্রণ। আবার যেহেতু তারা নন স্টেট অ্যাক্টর, তাদের কোনো রকম আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, কোনো ইয়ে নেই, সো তাদের সাথে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আলোচনাও করতে পারে না, কিন্তু তারাই নিয়ন্ত্রণ করছে। আবার এই দিক দিয়ে তাদের সাথে যদি বাংলাদেশ জড়ায়, সেক্ষেত্রে মায়ানমারের যে সরকার, আনুষ্ঠানিকভাবে যে সরকার, তাদের এক ধরনের ক্ষোভ বা অসন্তোষ তৈরি হওয়ার ঝুঁকি আছে। অলরেডি তারা আপত্তি জানিয়েছে। তো ওইখানে একটা যুদ্ধ অবস্থা তৈরি, গৃহযুদ্ধ চলছে অনেক বছর ধরেই গৃহযুদ্ধ চলছে। এবং আমি শুধু আরাকানের কথা বলছি, অন্যান্য রাজ্যেও একই ধরনের অবস্থা।
চীন রাজ্যে তো আরেক ধরনের, সেখানে খ্রিস্টান জনগোষ্ঠীর সাথে তাদের উপরে ব্যাপক নির্যাতন হচ্ছে। তো এই সমস্ত পরিস্থিতির মধ্যে মায়ানমার থেকে নতুন করে যেই এই করিডোর ইস্যুটা এসছে আসলে ইউএনডিপির একটা রিপোর্টকে কেন্দ্র করে। গত নভেম্বরে ইউএনডিপি একটা রিপোর্ট দিয়ে বলেছিল যে মায়ানমারে এই বছরের 2025-এর প্রথম দিকে একটা ব্যাপক ভয়ঙ্কর রাখাইনের রাজ্যের কথা বলছি। আরাকান রাজ্যে একটা বড় ধরনের দুর্ভিক্ষের আশঙ্কা আছে, এবং সেই দুর্ভিক্ষ যদি মোকাবেলা করা না যায়, ওইখানে এখন যারা আছে রাখাইন মুসলিম এবং মানে রোহিঙ্গা মুসলিম এবং নন মুসলিম যারা আছে, তাদের একটা বড় ধরনের প্রবেশ বাংলাদেশে ঢুকতে পারে, বাংলাদেশে আসতে পারে। সেরকম একটা এই হচ্ছে প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটই জাতিসংঘ মহাসচিব এসেছিলেন, এবং তখনই আসলে এই করিডোরের প্রসঙ্গটা তিনি উত্থাপন করেন, এবং তখনই আমরা বলেছিলাম যে এই ধরনের করিডোর দেওয়া ঠিক হবে না। গত রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন হঠাৎ করে বললেন যে বাংলাদেশ করিডোর দিতে, মানবিক করিডোর দিতে সম্মত হয়েছে, তখন আসলে আমরা খুব অবাক হয়েছি। এবং এটা আমরা পৃথিবীর আরও বিভিন্ন দেশে বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের মানবিক করিডোর দিয়ে যেই রাষ্ট্র এই ধরনের করিডোর দিয়েছে, তারা শেষ পর্যন্ত এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বলেছে এবং সংকটের মধ্যে বলেছে। সেটা সিরিয়াতে আমরা দেখেছি, কঙ্গোতে দেখেছি। তো এরকম কোথাওই মানবিক করিডোর দিয়ে যে দেশ উপকার করার জন্য গেল, সে আসলে একটা জায়গায় বোধহয় একটু ব্যতিক্রম ছিল, বসুনিয়ায়। সেইটা একটু ডিফারেন্ট সিচুয়েশন। সো আমাদের মতন দেশ, বাংলাদেশ একটা ইমার্জিং কান্ট্রি, মানে ইকোনমিক্যালি, কিন্তু এখনও আমরা অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ঝড়ঝাপটার ভেতর দিয়ে যাচ্ছি। সেই সময়ে যখন ওইদিকে আন্তর্জাতিকভাবে ট্রাম্প ট্যারিফ আমাদের একটা ঝুঁকি হয়ে আছে, ভারতের এক ধরনের বিভিন্ন রকম সমস্যা তৈরির চেষ্টা আছে, সেরকম সময়ে অর্থনৈতিক একটা চাপ থেকে, এবং এই যে প্রায় 16-17 বছরের দুঃশাসনের যে অর্থনৈতিক বিপর্যস্ত, সেই জায়গা থেকে যে অর্থনীতিকে পুনরুদ্ধারের একটা চেষ্টা আছে, সেরকম একটা সময়ে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি জড়ানোর ঝুঁকি নেওয়া আমি মনে করি একদমই ঠিক হবে না। এবং যেটা আমাদের প্রেস সচিব পরদিন বললেন যে না, এরকম কোনো আলোচনাই হয়নি। আবার খলিল রহমান সাহেব, যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি বললেন যে আরেক ধরনের কথা, যে কারিগরি সহায়তা দিতে বাংলাদেশ আগ্রহী আছে। তো আসলে বিষয়গুলো একদমই অস্পষ্ট, কারণ সরকারের এই পর্যায় থেকে তিনজন মানুষ যখন তিন রকম কথা বলছেন, তখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা আসলে এক ধরনের উদ্বেগের মধ্যে পড়ে যাই, আসলে বিষয়টা কি হচ্ছে। তা আমরা আমাদের অবস্থান যেটা বলতে চাই, যে আমরা নাগরিক হিসেবে আমরা মনে করি যে কোনোভাবেই কোনো ধরনের যুদ্ধাবস্থায় বাংলাদেশের জড়ানো ঠিক হবে না। বাংলাদেশ, আমাদের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মানুষ, তিনি শান্তির জন্য কাজ করবেন, এবং আমরা আশা করি যে আমরা এই মানবিক করিডোর দেওয়ার বদলে জাতিসংঘের সাথে বাংলাদেশ কথা বলুক, যে প্রত্যাবাসন করিডোর তৈরি করে একটি নির্দিষ্ট করিডোর দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে তাদের নিজ দেশে ফেরত যেতে পারে, সেইটা নিয়ে কথা বলা উচিত। এবং আমরা সেই জায়গায় সরকারকে অনুরোধ জানাবো যে প্রত্যাবাসন করিডোর তৈরি করে মায়ানমারের ভিতরে রোহিঙ্গাদের জন্য নিরাপদ জায়গা কীভাবে তৈরি করবে, এবং সেটা করার জন্য। রেজাউল করিম রনি, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে এখন রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম। গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য যে শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে যে পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্য যে দিয়েছেন, সেটি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি প্রায় সব রাজনৈতিক দল। আমরা গতকালে দেখেছি সবাই এটা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এর বিরোধিতা করেছে। কেউ কেউ একটু সংশোধনী দিয়েছে যে এই বিষয়টি কি হবে না হবে সেটি জাতীয় ঐকমত্য দরকার, সবার সঙ্গে কথা বলা দরকার। প্রথম এটা রিয়াকশন দেন ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পরিষ্কার করে বলছেন যে সরকার উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা। এ ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এবং আপনি জানেন যে গতকালকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে তারা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দিবে। এই যে রাজনৈতিক অঙ্গনে এই নতুন এই ইস্যুটি বেশ সরগরম হচ্ছে, এই বিষয়টিকে ব্যাখ্যা করতে বলে আপনি কি বলবেন? মানবিক করিডোর বা যে নামে ডাকা হোক করিডোর, এই বিষয়ে আমাদের একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, নট কনস্পিরেসি। তো আমরা দেখতেছি এখানে, আপনি একটু আগে আপনার শুরুর আলোচনাতে বললেন যে সরকারের তরফ থেকে তিনজনের তিন রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। তো তিন রকম বক্তব্য পাওয়াটা তো অনেক কিছু মিন করে, অনেক কিছু মিন করার মধ্যে এক নাম্বার, আমরা যদি পজিটিভ অর্থে বলি, সরকারের মধ্যে এই বিষয়ে কোনো সমন্বয় নেই। সমন্বয় থাকলে তো তিনজন তিন রকম বক্তব্য দিত না, এক নাম্বার।
2 নম্বর হলো সরকার কে, তাহলে ধরেন 3 রকম বক্তব্যের 3টাই তো সরকারের হাই অফিসিয়াল থেকে আসছে, তাহলে এই 3 হাই অফিসিয়ালের কে আসলে সরকারকে রিপ্রেজেন্ট করছে নাকি 3টাই রিপ্রেজেন্ট করে, এটা তো হইতে পারে না। এই 3টা বক্তব্য যদি সরকারকে রিপ্রেজেন্ট করে থাকে তাহলে সরকারের মধ্যে একই ধরনের বক্তব্য আসতে হবে। একই ধরনের বক্তব্য আসতে হবে। তাহলে 3 রকম বক্তব্য যদি আসে তার মানে হবে এই সরকারের মধ্যে একরকম এজেন্ডা নিয়ে এই সরকার ফাংশন করে না, এজেন্ডার ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ইস্যুটা অবশ্যই খুবই সেন্সিটিভ। এই জন্য আমি যেটা বলবো শুরুতেই, এই বিষয়ে আমরা চাই ট্রান্সপারেন্সি, নট কনস্পিরেসি। যখন 3 রকম বক্তব্য থাকে তখন এখানে কনস্পিরেসির ব্যাপারটা আর একটু স্ট্রং গ্রাউন্ড পায়। মানে আপনি কনস্পিরেসি হচ্ছে এরকম একটা অভিযোগ করার বা এরকম একটা সন্দেহ তৈরি হওয়ার একটা মানে শক্ত কারণ বা যুক্তি তৈরি করা সম্ভব হয় যখন বক্তব্যের এইরকম ভিন্নতা লক্ষ্য করা যায়। এই হলো একটা দিক। আর 2 নম্বর দিক হইল এখানে মানবিক করিডোর বলেন, জাতিসংঘের ইয়ের মাধ্যমে বলেন, দেখেন আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি বাংলাদেশ আপনার সাউথ এশিয়াতে একটা নতুন জায়গায় নতুন যুগ সন্ধিক্ষণে প্রবেশ করছে। এখানে একটা যুদ্ধের মধ্যে আমরা, যুদ্ধের ফ্রন্টলাইন স্টেট আমরা, ধরেন মানবিক করিডোর আমরা দিলাম না, হ্যাঁ। আর আপনি যেটা প্রশ্ন করলেন যে হ্যাঁ ডেফিনেটলি এই সরকারটা কার, এই সরকারটা গণ অভ্যুত্থানের সরকার, এবং গণ অভ্যুত্থানের শক্তি হলো এই সরকারের ম্যান্ডেট, মানে সমস্ত রাজনৈতিক দল, হ্যাঁ, এবং অরাজনৈতিক শক্তিও বটে, সামাজিক সংগঠন যারা গণ অভ্যুত্থানে অংশ নেয় সবার। এবং এই গণ অভ্যুত্থানটাকে আমরা কি বলেছি, এটা বলেছি এটা কোনো সিঙ্গুলার কর্তা সত্তা নেই, এটা হলো প্লুরাল কর্তা, কালেকটিভ কর্তা সত্তা। এটা একটা জেনারেশনের অভ্যুত্থান, জেনজির অভ্যুত্থান, হ্যাঁ, এবং সমস্ত দল মত শ্রেণী পেশা নির্বিশেষে শিশুর থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করেছে এখানে, তাই না? তো সেদিক থেকে এই সরকারের ম্যান্ডেটটা অ্যাবসুলেট কোনো ম্যান্ডেট না, এটা একটা পপুলার ম্যান্ডেট এবং অভ্যুত্থানের ম্যান্ডেট। তো ফলে যখন আপনি জাতীয় সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি কথা বলবেন, যেমন আপনি উদাহরণ তো আছে, আপনি ইন্ডিয়া আপনার বিরুদ্ধে যখন মিস ইনফরমেশন ছড়ানোর একটা ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া শুরু করলো, আপনি কিন্তু সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে আপনি জাতিগত ঐক্যর আপনার কি বলে, এবং সংসদীয় কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনা তাদের দেশে থাকবে কি থাকবে না, সেটা সিদ্ধান্ত হয়েছে তারা। তো তার মানে কি, আপনি তো জাতিগত ঐক্যের ব্যাপারটা তো এটা প্র্যাকটিসের মধ্যে সরকার এসে শুরু করছে, এমন না যে প্র্যাকটিস নাই। তো সেখানে মানবিক করিডোর বলেন, যাই বলেন, এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া আপনার 3 ধরনের বক্তব্য সরকারের কাছ থেকে শোনাটা, এইটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। 1 নম্বর কথা হলো এটা। ফলে এটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সরকারের কাছ থেকে এটা কেউ আশা করবে না। তো ফলে রাজনৈতিক দলগুলো আজকে এই যে ধরেন সরকারকে যে বার্তা দিতে চাচ্ছে, আমি মনে করি সরকার ডেফিনেটলি সরকার বুঝবেন যে এতগুলো মানুষের আত্মত্যাগের ভিতর দিয়ে ক্ষমতা আসা। বিএনপি কিন্তু বার্তা দিতে চাচ্ছে না, বার্তা দিয়ে দিয়েছে অলরেডি। শুধু বিএনপি না, আমি সবার কথা সবাই, মানে বিএনপি তো বলেই দিয়েছে যে সরকারকে এমন পরিকল্পনা থেকে সরিয়ে আনতে প্রয়োজনে রাজনৈতিক চাপ তৈরি করবে। হ্যাঁ, এখন এইখানে রাজনৈতিক চাপ তৈরি করার কিছু তো নাই, কারণ হলো আপনাকে তো বুঝতে হবে এখানে রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে অপারেট না করে তাহলে এই সরকারের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা, এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, কোনো পার্টিকুলার দলের সফলতা না। ফলে এই সরকারের যে কোনো সফলতাকে সরকার যদি মনে করে তার সফলতা, সেটা কিন্তু সুযোগ নাই, কারণ সবাই মিলে আমরা এই সরকারকে সহযোগিতা করি। হ্যাঁ, এটা পিপুলস মানে পপুলার অভ্যুত্থান, পপুলার ম্যান্ডেটের সরকার। তো সেদিক থেকে এইখানে রাজনৈতিক দলগুলোর সাথে আর্লি আলোচনা করার দরকার ছিল, কিন্তু যেহেতু আমরা ধরে নিলাম যে এখনও ফাইনাল হয়নি সিদ্ধান্ত, এটা প্রাইমারি আলোচনা হয়েছে, তো এই আলোচনাটা আপনি জাতিসংঘের লোকজনকে বলেন ঠিক আছে, যেহেতু এই আলোচনাটা এতদূর পর্যন্ত আগাইছে, যতদূরই আগাক আমরা তো স্পষ্ট বুঝতে পারতেছি না, কারণ 3 ধরনের বক্তব্য পাচ্ছি। আপনি বলেন যে যতদূরই আগাইছে এটা নিয়ে একটা রিয়েকশন তৈরি হয়েছে আমাদের সমাজে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, সো লেটস স্টপ ইট, এবং আমরা আলাপ করে আমরা নেক্সট ডোর বা নেক্সট স্টেপ ওপেন করি। এটা নিয়ে আর আগানোই ঠিক নেই, মুহূর্তে এটা বন্ধ। রাজনৈতিক দলগুলোর সাথে ইমিডিয়েটলি বসে এটা দেখেন। আর ফাঁকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, দেখেন বাংলাদেশ একটা ফ্রন্টলাইন স্টেট আকারে হাজির হচ্ছে, এই নতুন যুদ্ধের যে আপনার উইন্ডো ওপেন হচ্ছে, এখানে ফ্রন্ট ওপেন হচ্ছে, সেখানে আমাদের একটা জাতীয় সার্বভৌম নীতি দরকার। এবং জাতীয় সার্বভৌম নীতি এটা আমাদের জনসেনা বা গণসেনার ধারণাও দরকার। আমাদের সেনাবাহিনীকে দেখেন, আমাদের সেনাবাহিনী এমন একটা অবস্থায় আছে, 15 বছরে এই সেনাবাহিনীর কোনো বিকাশ হয়নি এবং সেনাবাহিনীকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। হ্যাঁ, সেনাবাহিনী যে জায়গায় থাকার কথা ছিল আমরা সেই জায়গায় রাখতে পারিনি। তো ফলে আমাদের সেনাবাহিনীর বিকাশ দরকার, এবং সেনাবাহিনীর সাথে জনগণের এবং এই অভ্যুত্থানের কিন্তু পার্ট সেনাবাহিনী, এটা ছাত্র জনতা সেনারও অভ্যুত্থান একই সাথে। তো ফলে সেনাবাহিনীর এই যে সার্বভৌমত্বের একটা প্রতীক আকারে আমরা দেখি, আমাদের এই সেনাবাহিনী যদি এরকম একটা এই ভঙ্গুর অবস্থা থেকে কাটায় উঠে একটা গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে আমরা যাব,
এই মুহূর্তে যদি আমরা একটা যুদ্ধের ফ্রন্টলাইন স্টেট হিসাবে ভূমিকা পালন শুরু করে দিই এবং কোনোভাবে যদি বাংলাদেশ এটা জড়ায় যায়, যেটা সূচি ভাই বলার চেষ্টা করলেন, তাহলে কিন্তু আমাদের গোটা সার্বভৌমত্ব, হ্যাঁ, এবং শুধু জননিরাপত্তা বিঘ্নিত হবে, আমাদের সেনাবাহিনী বড় অংশে ক্ষতিগ্রস্ত হবে। এবং আমাদের সেনাবাহিনী এখন ট্রুলি এমন একটা অবস্থায় নাই যে একটা যুদ্ধ এফোর্ড করতে পারে, ছোট্ট আকারেও কোনো যুদ্ধ। বিষয়টা তো আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সেটা তো আসি বড় কথা, সেটা তো বললামই। কিন্তু তারপরেও যদি ধরে নেই যে একটা এলাকা, বাংলাদেশের একটা এক প্রান্তের এলাকা, ওকে ঠিক আছে, আমরা যদি দিতে সিদ্ধান্ত নেইও, সেখানে তো সেনাবাহিনীর একটা পার্ট। সেনাবাহিনীর সাথে আপনি আলোচনা করছেন, সেনাবাহিনীর সাথে বসছেন আপনি, সেটা তো আমরা জানি না। সেনাবাহিনীর সাথে তো এখানে, কারণ আপনার সিকিউরিটি ইস্যু আছে এখানে, আপনি করিডোরে কারা থাকবে, হ্যাঁ, ওই যে সূচি ভাই যে আলোচনা করলে সেখানে মিয়ানমারের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নেই, তাহলে কি আপনি জান্তার সাথে সম্পর্ক করতে যাবেন, নাকি আপনার আরাকান আর্মি যারা নিয়ন্ত্রণ নিয়ে নিছে তাদের সাথে আপনি ডিল করবেন? সো সেই সিদ্ধান্ত আসতে, ফলে এই কমপ্লেক্স সিচুয়েশনে প্রথম কথা হলো আপনার জাতিগত ঐক্য নিশ্চিত করা। এবং আমাদের এই অবস্থায় যদি আমরা ধরেন এই করিডোরের সিদ্ধান্ত দিলাম যে দিব না, সিদ্ধান্ত নিলাম, তারপরেও আমরা যেহেতু এখানে একটা গৃহযুদ্ধ চলতেছে, এবং এই যুদ্ধটা কোন লেভেলে কোন দিকে যাবে, গ্লোবাল অ্যাক্টররা কিভাবে এঙ্গেজ হবে, চায়না, আমেরিকা, ইন্ডিয়া, হ্যাঁ, সো সেগুলো চিন্তা করে আমাদের, আমি মনে করি খুব দ্রুত আমাদের একটা যেটা দরকার এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের, যেটাকে আমি বলবো যে ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, আমাদের জিও পলিটিক্সের একটা ন্যাশনাল ফাউন্ডেশন তৈরি করা দরকার। আমাদের জিও পলিটিক্সের কোনো ন্যাশনাল ফাউন্ডেশন নেই। এইটা হলো যে যার মতো ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করছে, কেউ ইন্ডিয়া, কেউ চায়না, কেউ আমেরিকা, হ্যাঁ। সো আমাদের একটা ন্যাশনাল ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স আমরা কীভাবে ঠিক করব? আমরা ঠিক করব আগামী দিনে বাংলাদেশকে আমরা কোন জায়গায় দেখতে চাই। আমরা একটা নতুন সাউথ এশিয়ান ইমার্জিং সিভিলাইজেশন আকারে, নট অনলি টেরিটরি, নট অনলি বাউন্ডারি, নট অনলি ভূখণ্ড, একটা নতুন সিভিলাইজেশন। এবং আমরা এই সাউথ এশিয়াতে সমুদ্রের প্রভু, যেটা আমি এখানে আর আগেও বলছি, ফলে আমাদের এখানে একটা মাস্টার রোল, আমি বলবো যে একটা সিগনিফিক্যান্ট প্রিন্সিপাল, হ্যাঁ, আপনার সাবজেক্টিভ মানে কর্তা হওয়ার একটা রোল আছে, এবং আমরা এখানে লিড দিতে পারি। সেই লিডিং পজিশনটা ধরে রাখার জন্য যে কোনো রকম যুদ্ধ অ্যাভয়েড করা এই মুহূর্তে আমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর হলো, যেহেতু আমরা ফ্রন্টলাইন স্টেট, ফলে আমাদের একটা ন্যাশনাল ইউনিটি প্লাস এমন একটা ডেমোক্রেটিক ট্রানজিকশন লাগবে যে দল যার রাষ্ট্রসভার, যেই দলই করুক না কেন, রাষ্ট্রীয় প্রয়োজনে যাতে কাঁধে কাঁধ মিলে এসে দাঁড়ায় যেতে পারে, সেই রকম একটা রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে পৌঁছাইতে হবে খুব ইমিডিয়েট। তারপরে ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, আপনার পুরা জিও পলিটিক্সটার একটা নতুন জায়গায় বাংলাদেশকে নিতে হবে, যেখানে দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ সাউথ এশিয়ার শুধু না, গ্লোবাল পাওয়ারগুলোর সাথে একটা সম্মানজনক জায়গা থেকে ডিল করার সক্ষমতা অর্জন করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। হাসনাইন খুরশেদ, এই নিরাপত্তা করিডোর অথবা মানবিক করিডোর, যে নামেই বলি না কেন, এই বিষয়টি যখন মাঠে আসলো, তখন কিন্তু নানান ধরনের মানুষ এই নিয়ে কথা বলা শুরু করলো। এর মধ্যে যারা নিরাপত্তা এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা কিন্তু এ ব্যাপারে মুখ খুলেছেন, এবং তাদের বিশ্লেষণটা হলো এরকম যে বাংলাদেশের সব অংশীজনকে যুক্ত করার আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তারা আরও বলছেন যে জাতিসংঘ, বাংলাদেশ, মিয়ানমারের সামরিক জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এ বিষয়ে একমত হতে হবে। এই 4 পক্ষের মধ্যে কোনো একটি পক্ষের ভিন্নমত থাকলে এটি আদৌ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটি প্রশ্ন। কেউ কিন্তু এই 4 জনের সঙ্গে বা 4 অংশীজনের সঙ্গে আরও 2টি নাম যোগ করেছে, একটা হলো চীন এবং আরেকটা হলো ভারত। এর মানে আমরা ধরে নিই যে এখানে মোটামুটি 6টা পক্ষ রয়েছে, এবং এই 6টা পক্ষের মধ্যে যদি ঠিকঠাক মতো সিদ্ধান্ত না হয়, তাহলে এখানে যাওয়াটা
খুব রিস্কি নিঃসন্দেহে। আরেকটা বিষয় সেটা হলো যে অলরেডি যেটা আপনি উল্লেখ করেছিলেন যে কূটনৈতিকভাবে আমরা জানতে পাচ্ছি যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যে অনানুষ্ঠানিক পর্যায়ে যোগাযোগের বিষয়টা রয়েছে এটা আমরা সবাই জানি ওপেন। এটি নিয়ে কিন্তু গত 13 এপ্রিল বাংলাদেশকে একটি কূটনৈতিক পত্র দিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার সামরিক জান্তা সরকার, এবং তারা আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে থাকে, এবং তারা বলছে যে বাংলাদেশ কেন এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে। উল্লেখ করে যে কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে সেটা হলো যে এখন সামরিক জান্তা যেটা মিয়ানমারে রয়েছেন তারা এই করিডোরের বিরোধিতা করলে অবাক হওয়ার কিছু নেই, এবং সম্ভবত তারা সেই কাজটি করবে। এই যখন এই একটি অবস্থা, সেখানে আমাদের অবস্থানটা নিঃসন্দেহে খুব দূরদর্শী হওয়া উচিত, এবং রনি যে কথাটা বারবার বলছিলেন যে এখানে এমন কোনো সামরিক পেঁয়াজ গুছের মধ্যে জড়িয়ে পড়াটা বোধহয় খুব সংকটজনক একটা পরিস্থিতি তৈরি করতে পারে। কি বলবেন আপনি? বিষয়টা হচ্ছে মায়ানমার ইস্যুতে জিও পলিটিক্যাল যে স্ট্যাটাস এখন সেটা আসলে অনেক কমপ্লেক্স, অনেক জটিল, এবং সেখানে অনেকগুলো ফ্যাক্টর মানে জাতিসংঘ, ইউএস, চায়না, ইন্ডিয়া, মায়ানমার অনেকের ইনভলভমেন্ট আছে। সো এরকম একটা সিচুয়েশনে আমাদের নিঃসন্দেহে যতটা সম্ভব নিজেদের একদম আলাদা একটা অবস্থান রেখে সবার সাথেই, মানে আমাদের যে পররাষ্ট্র নীতি যে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা চাই না, এবং আমরা একটা শান্তিপ্রিয় রাষ্ট্র, আমরা কোনো ধরনের অশান্তির ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, সেইটা তো আমাদের ধরে রাখার চেষ্টা করা উচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে যে মায়ানমারের ইস্যুটা আসলে আমাদের মানে অনাকাঙ্ক্ষিতভাবেই আমাদের উপরে এসে পড়েছে। যখন মায়ানমারের এত প্রায় 15 লাখ রোহিঙ্গা নাগরিক তারা আমাদের দেশে এসে অবস্থান করছে, তাদের থাকার জায়গা দিতে হচ্ছে, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে, তারা আমাদের পরিবেশ নষ্ট করছে, আমাদের সমাজকে হাজারভাবে কলুষিত করছে, তাদের জনমিতিকে পাল্টে দিচ্ছে, পুরো পরিস্থিতি মানে আমাদের জন্য অনেক বড় একটা মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই চ্যালেঞ্জ আমরা ইচ্ছে করলে অ্যাভয়েড করে দিতে পারবো না। এবং আমরা আলটিমেটলি কী চাই? আমরা আলটিমেটলি চাই যে এই যে মায়ানমারের নাগরিকরা বাংলাদেশে বসে আছে তারা তাদের নিজ দেশে ফিরে যাক, যাতে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাই। সেইটা ফিরিয়ে নেওয়ার জন্য আসলে আমাদের অনেক বেশি উদ্যোগী হওয়া উচিত। সো যেই করিডোরের কথা হচ্ছে সেটা হচ্ছে যে মায়ানমারের ভেতরে এখন যারা আছে, আরাকানের ভেতরে এখন যারা আছে, সেখানে যদি দুর্ভিক্ষ হয় তাহলে তারা খাবার পাবে না, তাদের মধ্যে একটা মানে ভয়ঙ্কর নারকীয় অবস্থা হবে, তারা অনাহারে মারা যাবে বা কষ্ট করবে। সেরকম জায়গায় তাদের খাবার সরবরাহ করে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় যা দরকার সেগুলো সরবরাহ করে তাদের জীবনকে সচল রাখা, সেটা করার তো নিঃসন্দেহে আমরা চাই না যে একজন মানুষও কোথাও কষ্ট পাক। কিন্তু সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে যেই 15 লাখ বাংলাদেশে আছে তাদের ফেরত দেওয়াটা অনেক বেশি মানে অগ্রাধিকার হওয়া উচিত আমাদের। অগ্রাধিকার যদি বিবেচনা করি যে মায়ানমারের ভেতরে যারা আছে তাদের খাবারের ব্যবস্থা করা বা অন্যান্য ব্যবস্থা করা, সেইটা আমাদের প্রথম অগ্রাধিকার, নাকি আমাদের অগ্রাধিকার হচ্ছে যারা বাংলাদেশের ভেতরে আছে তাদের ফিরিয়ে নেওয়া, তাদের ফেরত পাঠানো? আমি মনে করি যে যারা বাংলাদেশের ভেতরে আছে তাদের ফেরত পাঠানো এবং মায়ানমারে তারা যাতে শান্তিতে নিরাপদে থাকতে পারে সেটা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। সো মানবিক করিডোর নিয়ে কথা বলতে গিয়ে আমরা যাতে মূল অগ্রাধিকার হারিয়ে না ফেলি, যে কত দ্রুত রোহিঙ্গা নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানো যায় এবং কীভাবে ফেরত পাঠানো যায়, সেখানে গিয়ে যাতে তারা নিরাপদে থাকে এবং কোনোভাবে যাতে আবার বাংলাদেশে ঢুকে না পড়ে সেই জায়গাটা নিশ্চিত করা উচিত এবং সেটা নিয়ে কাজ করা উচিত। রেজাউল রনি, হাসান খুরশেদ যে কথাটা বলছিলেন সেটার মূল কথাটা হলো যে আমাদের ওইখানে রাখাইনে যারা রয়েছে তাদের বিষয়টি না ভেবে এখান থেকে রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়টাই বেশি জোর দেওয়া দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে যারা সরকারের এই সিদ্ধান্তের সাথে খানিকটা একমত তাদের একটা বক্তব্য রয়েছে। তারা বলছে যে এর মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথটি খুলতে পারে, এটাকে ধরে খোলার একটা রাস্তা তৈরি করা। কিন্তু সংকটটা হলো সেটি হলো আরাকান আর্মি এবং মিয়ানমারের যে জান্তা সরকার তাদের ভেতরে যদি ঐক্যমত্য না হয় তাহলে সেটি বাধাগ্রস্ত হবে। তাহলে এই আশাবাদ যারা ব্যক্ত করছে সেই আশাবাদটি কতটুকু সঠিক? দেখেন, এই আশাবাদটা যে অন্তঃশাসন এটা আপনার প্রশ্নের মধ্যেই আছে।
মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মিটা মানে দুইটা যুদ্ধরত অবস্থায় জি, আছে, জি। এখনো তারা একজন আরেকজনকে মারতেছে। তো এখানে ঐক্যমতের তো কোনো সুযোগ দেখা যাচ্ছে না, অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে না, তারা স্টিল ফাইটিং উইথ ইচ আদার, তাই না? তো এইখানে দেখেন রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যর্থতার একটা ফল, এটা ঐতিহাসিক ব্যর্থতা। কারণ এটা হাসিনার আমল থেকে আমি 2014 সালেই আমরা ডক্টর জাফরুল্লাহ জীবিত থাকতে আমরা একটা সেমিনার করছিলাম, তখন আমরা বলছিলাম রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে পুরাটাই অকেজো এবং এটার যে 2 পয়সার কোনো ভ্যালু নাই গ্লোবাল পাওয়ার সেক্টর, এটা প্রমাণিত হয়ে গেছে। সো ওই সময় তো আসলে আমাদের পররাষ্ট্রনীতি ছিলই না। আমাদের একটা পরিবর্তিত পরিস্থিতি, এটা দেখেন পৃথিবীতে আপনি যদি যুদ্ধের মানচিত্র দেখেন, দেখবেন পৃথিবীর বেশিরভাগ জায়গায় এখন যুদ্ধ চলতেছে, বেশিরভাগ ফ্রন্টে এখন যুদ্ধ চলতেছে। তো সেখানে সাউথ এশিয়াতে মোটামুটি যুদ্ধ নাই এতদিন, যুদ্ধ ছিল না, কিন্তু এখন সাউথ এশিয়াতে একটা যুদ্ধের আপনার দিকে ভারত পাকিস্তান উত্তেজনা থেকে শুরু করে হ্যাঁ মিয়ানমার তো লম্বা সময় ধরে যুদ্ধ চলতেছে। সো এখানে গোটা এই পুরা রিজিয়নটা, দক্ষিণ এশিয়ার রিজিয়নে একটা নতুন বাস্তবতা হাজির হচ্ছে এবং সেই নতুন বাস্তবতায় আপনার ডেফিনেটলি ইন্ডিয়া চায়না একটা বড় ইস্যু, যেটা ভাইখানে একটু টাচ করলেন। তো সেখানে বাংলাদেশের একটা পররাষ্ট্রনীতি যেটা ছিল, যেটা অকার্যকর প্রমাণিত হয়েছে 54 বছরে, সেটা ধৈর্য বসে থাকার তো কোনো সুযোগ নাই। এই জন্য আমি বলতেছিলাম যে আমাদের ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স কী হবে, এইটা আমাদের নির্ধারণ করা এখন সবচেয়ে জরুরি কাজ। আমাদের ফাউন্ডেশন অফ জিওপলিটিক্সটা হবে প্রথমত হলো যে ন্যাশনাল সভারেন্টি, যেটা এই সভারেন্টিটা কোনো পলিটিক্যাল পার্টি বা রাষ্ট্রীয় ব্যাপার হবে না, এটা অলওয়েজ জনগণের সভারেন্টি হবে। এবং জনগণের সভারেন্টি আপনি রক্ষা করবেন কীভাবে? আপনার ইস্টাবলিশমেন্টের সাথে তো জনগণের দূরত্ব আকাশ পাতাল হয়ে গেছিলো, এটা পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট বলেন, মিলিটারি ইস্টাবলিশমেন্ট বলেন, ব্যুরোক্রেসির ইস্টাবলিশমেন্ট বলেন, জনগণের সাথে জনগণ তো আপনার এম্পাওয়ার্ড না, এদেশের মানুষের হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা যে দল যায় তার হাতে থাকে আর তার সাঙ্গপাঙ্গদের হাতে থাকে। ফলে আপনার ন্যাশনাল সভারেন্টি রক্ষা হবে যখন ক্ষমতার মালিক হবে। জনগণ এই দেশ গেলেই কি থাকলে কি, যার পেটে ভাত নাই, রাষ্ট্র যাকে নির্যাতন করে ওর দেশপ্রেম থেকে বাইর হবে? হ্যাঁ, ওর দেশ গুল্লায় গেলেই কি আর দেশে আপনার পাহাড়, স্বর্ণের পাহাড় গজাইলে কি, কারণ ও তো পাবে না কোনো কিছু, তাই না? ফলে এই যে ইনইকুয়ালিটির যে একটা স্বাভাবিকরণ, বৈষম্যের যে একটা স্বাভাবিকরণ করা হয়েছে নানাভাবে থ্রু দ্য পলিটিক্যাল প্রসেস, এইটাকে বন্ধ করতে হবে। এটাকে বন্ধ করার পথ হইল আপনার জনগণের সাথে ক্ষমতাকে শেয়ার করা, নট পলিটিক্যাল পার্টিজ, নট নন পলিটিক্যাল অ্যাক্টরস, নট ডিপ স্টেটের দালাল। হ্যাঁ, আপনাকে জনগণের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোকে সম্পর্ক করতে হবে পার্টি নেতাকর্মী নির্ভর না, রাজনীতি হবে জনগণ নির্ভর। এই যে আমরা যেটা নাগরিক ভিত্তিক রাজনীতির কথা বারবার বলতেছি আমরা 5 তারিখের পরে, সেইটা আপনার ইমিডিয়েট করার মধ্য দিয়ে আপনি সবাইকে নিয়ে বসে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনি একটা জাতীয় নিরাপত্তা নীতি নেন। এটা শুধু রাখাইনের ব্যাপারে না, ভারত আপনার পরীক্ষিত শত্রু 54 বছরের। হ্যাঁ, তো আপনি চতুর্দিকে নির্যাতিত হচ্ছেন, ফলে আপনার একটা ন্যাশনাল নিরাপত্তা নীতিমালা থাকতে হবে, যেটার বাইরে আপনি যেতে পারবেন না। দুঃখজনক হলো যারা এই বিষয়ে বড় স্টেক হোল্ডার, আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি, তারা কিন্তু জাতীয় নিরাপত্তার একটা নীতিমালা হওয়া উচিত, যেটা আপনার বারবার এর আগেও আমাদের টকশোতে আপনি এই কথা বলেছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো ইস্যুতে কথা বলছে, কিন্তু গোটা বিষয়টি যে একটা চূড়ান্ত একটা রূপরেখা থাকা দরকার সেই বিষয়ে তারা একদম নীরব। না, এটা লাগবে 5 তারিখে, নাহলে আপনি শোনেন, যুদ্ধ কি, যুদ্ধ কিন্তু রাজনীতির একটা কনসিকুয়েন্স। জি, আপনি যুদ্ধ চান না, খুব শান্তপ্রিয় রাষ্ট্র, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, কিন্তু আপনার গায়ে যুদ্ধ গণায় আসতে পারে, বিকজ অফ পাওয়ারের নেচারটাই এইটা। আপনি পাওয়ার নিয়ে নাড়াচাড়া করবেন আর যুদ্ধ থেকে দূরে থাকবেন, এটা হয় না। মানে আপনি হয়তো আপনার ইন্টারনাল যুদ্ধ থেকে বাঁচছেন শান্তিপ্রিয় থাইকা। হ্যাঁ, ধরেন ভারত মানে স্বাধীনতার পরে তো সে কোনো গ্যাঞ্জামে জড়ায়নি, কিন্তু তাকে যুদ্ধ ফেস করতে হয় না, তার ভিতরে আপনার অনেক বড় বড় আপনার হামলা তাকে মোকাবেলা করতে হয় না। মুম্বাই হামলা হয়েছে, হোটেল হামলা, তারপরে এই যে সেদিন কাশ্মীর হামলা। ফলে সবসময় আপনার যুদ্ধের মধ্যে, এটা বলে যে আপনার রাজনীতি এবং যুদ্ধকে সেপারেট করে দেখার সুযোগ নেই, মানে রাজনীতির একটা কনসিকুয়েন্স আকারেই যুদ্ধ হাজির হইতে পারে। ফলে আপনি রাজনীতি করবেন, যুদ্ধের ব্যাপারে আপনার স্ট্র্যাটেজি থাকবে না, আপনার জাতীয় ইস্যু থাকবে না, এটা হতেই পারে না। এটা হতেই পারে না। তার মানে কি আপনি আপনার রাজনীতির ব্যাপারেই আপনি যে রাজনীতিটা করেন এটা মিন করেন না আপনি, তাই না? এখন আমাদের যেটা দরকার, আমাদের সামনে এটা একটা সুযোগও তো, যেহেতু রাজনীতির কনসিকুয়েন্স আকারে যুদ্ধ হাজির হয়, তাহলে আমরা কোন রাজনীতিটা গইরা তুলবো যেটার মধ্যে দিয়ে একটা গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারের মধ্যে আমি একটা ক্যাপাবল ফোর্স আকারে নিজেকে হাজির করতে পারবো। আপনি কারো ঘেটু না বা কারো প্রক্সি হিসাবে আপনি খেলবেন না, আপনি নিজের। আমরা বলতেছি একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা, আমরা আমেরিকান পোল, চায়না পোল, ইন্ডিয়া পোল কোনো পোলে না, আমরা এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা নিজেরাও একটা পোল হইতে চাই। আমার পজিশন হলো এটা, নিজেরাও একটা কক্ষ হইতে চাই, এক কক্ষ বিশিষ্ট ওয়ার্ল্ড না,
এদের রাশিয়া আছে, চায়না আছে, আমেরিকা। ফলে একটা আমেরিকান যেটাকে বলে যে মানে আমেরিকান যে হেজিমনি একক, হ্যাঁ, আমেরিকা যা বলবে তাই হবে, এটা আর হয় না দুনিয়াতে। হ্যাঁ, আফগানিস্তানের পার্টিকুলারলি আফগানিস্তানও এটা হয়নি। না তো ওয়ারেন্টারের প্রজেক্টও পরাজিত হয়েছে। ফলে সেদিক থেকে আমি বলতেছি এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা আমরা বলতেছি, হ্যাঁ, এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরাও একটা পোলার, আমরাও জি, একটা জি। কক্ষ হিসাবে আবির্ভূত হওয়ার জন্য আমাদের প্রথম যেটা দরকার, আমাদের ফাউন্ডেশন অফ জিওপলিটিক্সটা চেঞ্জ করতে হবে। এই ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স চেঞ্জ করতে হবে কিসের আলোকে? সাউথ এশিয়াতে আমরা একটা নতুন ইমার্জিং সিভিলাইজেশন প্রস্তাব করব হোল বাঙালি কমিউনিটির জন্য। রাইট। আমি একটা প্রসঙ্গে জি, জি। একটু টাচ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইনফ্লাক্স কিন্তু আমরা 90 দশকের শুরুর দিকেও একবার ব্যাপকভাবে দেখেছিলাম, এবং সেই সময়ে এটা জিয়া রহমানের সময় হ্যাঁ, একবার হ্যাঁ। আসছিল, জিয়া এটা কিন্তু রহমান নতুন 78 crisis না। 78 থেকে শুরু হয় হ্যাঁ, মোটামুটি। 78 থেকে শুরু হয়, কিন্তু 90 দশকের আমি সাংবাদিক হিসেবে 90 দশকের শুরুটা জি, জি। আমার দেখার সুযোগ হয়েছে, কারণ আমি 27 সাল থেকে সাংবাদিকতা করছি। তো তখন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, জি, জি। এবং তার সরকার উদ্যোগ নিয়ে তখন যে বিপুল সংখ্যক রোহিঙ্গা এসেছিল, তাদের 80% বেশি খুব দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিল। তো রোহিঙ্গা প্রত্যাবাসন যে সম্ভব, সেটা কিন্তু আমরা 91 এবং ওইটা বেগম শেষ- জিয়ার সরকারের কাছে ওটাই শেষ দেখেছি। প্রত্যাবাসন, হ্যাঁ, কিন্তু এরপর আর হয়নি আর কি। কিন্তু সেটা আমরা দেখেছি। জি জি। কিন্তু এখন এরপরে অনেকদিন ইনফ্লাক্সও বন্ধ ছিল, আবার তো নতুন করে ইনফ্লাক্স শুরু হলো হুম। 17তে এসে। তো 91-এ বেগম জিয়ার সরকার খুব সাফল্যের সাথেই রোহিঙ্গা দের তার নিজ দেশে ফেরত পাঠাতে পেরেছিলেন। এখনো রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে আমি মনে করি যে জি, এই রাইট। সমস্যা ইজি সমাধান করা যাবে এবং প্রত্যাবাসন সম্ভব হবে। প্রত্যাবাসনে জোর দেওয়ার জন্য অনুরোধ জানাবো। দীর্ঘদিন ধরে মিডিয়ার অবস্থাটা খুব কাছ থেকে দেখেছি। মিডিয়াটা শেষ পর্যন্ত মিডিয়া থাকেনি, জনগণের মিডিয়া যেটা বলে সেটা ছিল না। সাংবাদিকদের একটা বড় অংশ দলীয় হয় নাই, রীতিমতো দলদাসে পরিণত হয়েছে। আমরা লাস্ট একটা ঘটনা দেখলাম 5ই আগস্টের আগ মুহূর্তে গণভবনে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়, এবং সেখানে তারা যেভাবে কথা বলেছে, আসলে কেউ কিন্তু এখানে সাংবাদিক হিসাবে কথা বলেনি। তারা বলেছে দলীয় কর্মীর মতো, কেউ কেউ দলীয় ক্যাডারের মতো, এবং তারা বেশ কিছুদিন চুপচাপ ছিল, নানান কারণে চুপচাপ ছিল। এখন তারা আবার গর্ত থেকে গলা বের করছে। যেটা আমরা লক্ষ্য করলাম সংস্কৃতি উপদেষ্টার একটা সংবাদ সম্মেলন সোমবার সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবের বাংলাদেশি একটা শর্ট ফিল্ম আলী নামের যে শর্ট ফিল্ম, সেটা প্রদর্শনীর আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এবং সেখানে এই বিষয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে, এই কান চলচ্চিত্রে কী হয় না হয় সেটাই। কিন্তু হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে 3 জন সাংবাদিক পরপর আক্রমণাত্মক হয়ে উঠলেন, এবং একজন সাংবাদিক বললেন, প্রশ্ন করলেন যে শেখ হাসিনার মোটিভ প্রদর্শন করা বিষয়টি কি ঠিক হয়েছিল কিনা, মানে পয়লা বৈশাখে, নাকি এতে সমস্যা আরও দীর্ঘায়িত হলেই তার প্রশ্ন ছিল। কিন্তু এই সাংবাদিকরা কখনোই বলেনি যে সেইখানে কিন্তু খালেদা জিয়ারও এই ধরনের মোটিভ ছিল একসময় প্রদর্শন করা হতো, তখন তারা কিন্তু এই প্রশ্নটি করেনি। আরেকজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা 1400 আপনি কীভাবে বলেন, এটা তো রাজনীতিবিদরা বলবেন, এর মানে সে এটা মানতে রাজি নয় যে 1400 লোক মারা গেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা সেটি হলো যে খুনি হাসিনা কেন বলেন আপনি, এখন তো রায় হয়নি। এই ধরনের অদ্যুত্বপূর্ণ প্রশ্ন করার সাহস তারা পেয়েছে। আমরা লক্ষ্য করেছি যে প্রশ্নের ধরন, আমি একযুগে প্রশ্ন করার যে ধরনটা আমরা সংবাদ সম্মেলন করা অভ্যস্ত, আমরা জানি যে কীভাবে এগুলো করা হয়, খুব পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। এবং তাদের ভূমিকা সেখানে কিন্তু আলটিমেটলি সাংবাদিক হিসাবের মতো ছিল না, তারা কোনো একটি পক্ষের প্রতিনিধি হিসাবে সেখানে ছিল, তার মিডিয়া হাউসের পক্ষে না। পরবর্তী সময়ে 3 সাংবাদিকের বিরুদ্ধে ওই 3টি মিডিয়া হাউস তাদের একটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা চলছে। এখন প্রশ্ন উঠেছে যে সাংবাদিকতা প্রশ্ন করবেই, এবং সাংবাদিকদের ধরনটাই হলো ক্ষমতাসীনদের প্রশ্ন করা, ঠিক আছে, কিন্তু স্বৈরাচারের পক্ষে কি প্রশ্ন করবে, এটা একটি প্রশ্ন উঠেছে। দ্বিতীয় হলো যে সাংবাদিকরা যদি সাংবাদিক হিসেবে প্রশ্ন না করে বা সাংবাদিকের চরিত্র না রাখে, সে কোনো একটি দলের হয়ে যদি
কর্মী হিসাবে প্রশ্ন করে সে সাংবাদিক আসলে আদৌ থাকে কিনা। বিশেষ করে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করবো আপনার, সেটি হলো 5ই অগাস্টের আগে যে সেই সিনিয়র সাংবাদিকের সঙ্গে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর মত বিনিময় সভাটি ছিল, তারা কি সেখানে আদৌ সাংবাদিক হিসেবে উপস্থিত ছিল? এই যে স্বৈর শাসনের 1.5 দশক, এই সময়ে কি হয়েছে গণমাধ্যমে একটা বড় ধরনের বিস্তৃতি ঘটেছে। যেখানে টেলিভিশন স্যাটেলাইট টিভির সংখ্যা ছিল মাত্র 6-7টা, সেটাকে বাড়িয়ে 40-এর উপরে নিয়ে নেওয়া হয়েছে। এবং সত্যিকার অর্থে যে গণমাধ্যম কর্মী সাংবাদিক সেই অর্থে গড়ে তোলা হয়নি। এত যে প্রতিষ্ঠান তৈরি হলো, সেখানে কারা কাজ করছে, কারা কাজের সুযোগ পেল, একটা বড় অংশ, আমি সবার কথা বলছি না, ঢালাওভাবে বলছি না, একটা বড় অংশ হয়েছে যে দলীয় বিবেচনায় যাদেরকে সাংবাদিক বানিয়ে ফেলা হয়েছে। যে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় কর্মীদের, ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড, যুবলীগের ব্যাকগ্রাউন্ড, তাদের সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ধরনের একটা সংখ্যা কিন্তু অনেক বড়, এবং ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের কারণে সে সাংবাদিক হয়ে গেছে। সে মূলত সচিবালয়ে তদবির করতে যায়, কিন্তু তদবিরের সুবিধার জন্য তার সাংবাদিকতার একটা কার্ড থাকলে তার সুবিধায়, তো সে সাংবাদিক হয়ে গেছে। এরকম একটা বড় সংখ্যা আমরা দেখেছি গত 15-16 বছরে। এবং আমরা আশা করেছিলাম, এবং সেটা শুধু না, যারা আগে থেকেই সাংবাদিকতা করতেন তাদের একটা বড় অংশ সুবিধা পাওয়ার জন্য, ব্যক্তি সুবিধা পাওয়া বা ব্যক্তি সুবিধার জন্য তোষণের নীতি অনুসরণ করতে গিয়ে তারা আসলে সাংবাদিকের চরিত্র হারান, এবং সাংবাদিকতার যে নিরপেক্ষ পেশাদার চরিত্র সেটা হারিয়ে তারা দলীয় নেতা বা কর্মীতে পরিণত হন। তো এই যে দুটো অংশ যোগ হলো, একটা হচ্ছে সাংবাদিকদের ভেতর থেকে অনেকে সাংবাদিকতার চরিত্র হারালো এবং দলীয় কর্মীতে, দলীয় নেতায়, দলীয় সমর্থকে পরিণত হলো। আরেকটা হচ্ছে যে দলীয় নেতা কর্মী সমর্থকদেরকে সাংবাদিক বানিয়ে ফেলা হলো। এই দুটো গ্রুপ মিলে একটা বড় অংশ তৈরি হয়েছে যারা সাংবাদিকতার নাম দিয়ে মাঠে কাজ করে, নেক্সাস তৈরি হয়ে গেল। এবং তাদের সংখ্যা কিন্তু অনেক বড়, একজন দুজন না। এখন তাদের যদি বলা হয় যে তুমি সাংবাদিকই না, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে, এবং সেই কথা বললে তারা দেখা যাবে সবাই মিলে উল্টো আক্রমণ করতে আসবে। এরকম একটা পরিস্থিতি আমরা দেখেছি। এখন 5ই আগস্টের পরে যখন আমরা গণঅভ্যুত্থানের সরকার পেলাম, আমাদের প্রত্যাশা ছিল যে সবগুলো গণমাধ্যমকেই এই ধরনের লোকজনদের মুক্ত করে গণমাধ্যমে এক ধরনের একটা শুদ্ধি অভিযান হবে, গণমাধ্যমকে সত্যিকার অর্থে আসলেই যারা সাংবাদিক তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সেটা আমরা ঘটতে দেখিনি। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক যে গণমাধ্যমের সংস্কার আমরা এখন পর্যন্ত মুখে মুখে আছি। গণমাধ্যম কমিশন একটা রিপোর্ট সাবমিট করেছে, সেই রিপোর্টেরও কোনো প্রয়োগ এখন পর্যন্ত আমরা দেখিনি। সেটা নিয়ে যে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়নি, এবং সেটার কোনো রকম বাস্তবায়ন প্রক্রিয়া আমরা দেখিনি। তো গণমাধ্যমের সংস্কার যদি না হয়, গণমাধ্যম যেভাবে চলেছে এই গত 15-16 বছর, সেইটার ধারাবাহিকতায় এরকম পরিস্থিতি হওয়া খুব অস্বাভাবিক কিছু না। আমি অবাক হইনি আসলে। নিঃসন্দেহে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো কোনো প্রফেশনাল কোশ্চেন না। প্রশ্নের মধ্যেই বোঝা যায় যে এই প্রশ্নটা ইন্টারন্যাশনাল এবং এই প্রশ্নটা প্রফেশনাল কোশ্চেন না। প্রফেশনালি একদম পেশাদারিত্বের ভিত্তিতে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন, সাংবাদিক যে কাউকে চ্যালেঞ্জ করবেন, সেটা মন্ত্রী হোক, উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা হোক, যে কাউকে সাংবাদিক হিসেবে আমরা চ্যালেঞ্জ করব। কিন্তু চ্যালেঞ্জ করার যে ইন্টেনশন, যে উদ্দেশ্য বা মতলব, সেই মতলবটা পেশাদারিত্বের বহিঃপ্রকাশ না, এই 3 ক্ষেত্রেই। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের মতলববাজ প্রশ্ন আমরা আসলে তাদের কাছ থেকে আশা করতে পারি যারা বিভিন্ন মতলব নিয়ে সাংবাদিকতার, এবং তারা কিন্তু মতামত পর্যন্ত দিয়েছে প্রশ্ন করার সুযোগে। সেটাই অদ্ভুত বাবা, নিজের একটা মতামত দিয়েছে যে এটা তো কোর্ট রায় দিবে, আপনি বায়াসড উত্তর দিচ্ছেন। এখন মতামত ইস্যু হচ্ছে সাংবাদিকের কাজটা কি, সাংবাদিকের রোলটা কি। সাংবাদিকতায় বেসিক্যালি 2 ধরনের, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। রিপোর্টিং অ্যাবসলিউটলি অবজেক্টিভ জার্নালিজম, নিঃসন্দেহে। রিপোর্টিংয়ে কোনো রকম রিপোর্টিং হচ্ছে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। আমি কোনো পক্ষ বিলং করি না, আমি প্রশ্ন করব। রিপোর্টারের মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। এবং সাংবাদিক সম্মেলনে কারা যান? রিপোর্টাররা যান, যাওয়ার কথা। যদিও শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে এডিটাররা যেতেন, সেটা মানে ন্যাক্কারজনক, সেটা আরেক ধরনের ন্যাক্কারজনক পরিস্থিতি। কিন্তু এই জনাব ফারুকী সাহেবের যে সাংবাদিক সম্মেলন, সেখান থেকে রিপোর্টাররা যাওয়ার কথা, এবং যে রিপোর্টাররা গেছেন তাদের কথা যখন সাবজেক্টিভ হয়ে যাচ্ছে, তখনই আসলে তারা সাংবাদিকতার চরিত্র হারাচ্ছেন এবং অবজেক্টিভ জার্নালিজম হারাচ্ছেন। সো আমার মনে হয় যে এই ধরনের বিষয়ে সবচেয়ে আগে যেটা দরকার, সেটা হচ্ছে গণমাধ্যমের সংস্কার খুব বড় অগ্রাধিকার হওয়া উচিত।
এবং গণমাধ্যমের সংস্কার না করে গণতন্ত্র শক্তিশালী করা, গণতন্ত্র সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অনেক কঠিন হবে। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ এবং রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, আমরা দেখেছি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী খুব শক্তভাবেই তাদের এই প্রশ্নের মোকাবেলা করেছেন নিঃসন্দেহে, এবং উনি তো একটি প্রশ্নের জবাবে বলেছেন, বিশেষ করে নিহতের সংখ্যা নিয়ে যখন কথা উঠেছে, এবং উনি পরিষ্কার বলেছেন যে জাতিসংঘের রিপোর্টে সেটা বলা হয়েছে। এবং তিনি আরও বলেছেন যে 71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি বলছেন এত লোককে পাকিস্তানের মেরেছে, কোর্ট তো ভার্ডিক্ট দেয় নাই এখনো, দিস ইজ অ্যাবসার্ড, ডোন্ট সে দিস। তো স্ট্রংলি উনি মোকাবেলা করেছেন। এখন প্রশ্নটা যেটা হলো সেটি হলো যে আমরা শুরু থেকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছিলাম সরকারের, এবং সরকারের যারা প্রেস উইংয়ের দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে আমরা এই টকশোতেও কথা বলেছি এইগুলো নিয়ে। কারণ আমরা জানি যে মিডিয়াতে সেই পুরনো লোকরাই বসে রয়েছে, উপরের লেভেলে দু একজন লোক আইওয়াসের মতো পরিবর্তন করা হয়েছে এবং তাদের ভূমিকা তেমন কিছু নেই, কিন্তু মিডিয়ার ভেতরে যারা মূল কাজটি করেন তারাই। এবং আরেকটা বিষয়, এখানে মূলধারার যে সমস্ত মিডিয়া ছিল যারা নেরেটিভ তৈরিতে উস্তাদ, এবং এদের মেজরিটি মিডিয়া প্রো কান্ট্রি নয়, এটা তারা প্রমাণ করেছে, তারা কিন্তু পুরোদমে রয়েছে। কিন্তু সরকার এই বিষয়ে শুরু থেকেই একটি কোট আনকোট সুশীল ভাব নিয়েছিল, এবং সুশীল ভাবের পরিণতি কিন্তু এটা। বাংলাদেশের বেসিক স্ট্রাকচার, মূল স্ট্রাকচারটা হলো আওয়ামী স্ট্রাকচার। এই জন্য আমি বলি আমরা এখন যে অবস্থার মধ্যে আছি এটা হলো, এটাকে বলি আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, শেখ হাসিনা নাই, আর ফ্যাসিজমের সমস্ত স্ট্রাকচার আপনার রয়ে গেছে। এবং মিডিয়া কি করে, মিডিয়া হলো যে মিডিয়া নিজে সংস্কৃতি মতামত এগুলো উৎপাদন করে। এক হলো মিডিয়া জনগণের জন্য মতামত সংস্কৃতি চিন্তা ভাবনা এগুলো উৎপাদন করতেছে, কিন্তু মিডিয়া খোদ নিজে, মিডিয়ার নিজের যে সংস্কৃতি, মিডিয়ার সংস্কৃতি, মিডিয়া যেটা উৎপাদন করতেছে সেটা তো আছেই। মিডিয়া নিজে যে সংস্কৃতি ধারণ করে এটা নিয়ে আমরা কোনোদিনও কথা বলিনি। বাংলাদেশের মিডিয়ার সংস্কৃতি মূলত একটি আওয়ামী সংস্কৃতি। মিডিয়া নিজে যে সংস্কৃতি ধারণ করে, আমাদের সাংবাদিকতার মূল ধারা বলতে যেটা ধারা, এটা হলো একটা আওয়ামী ধারা। এই মিডিয়ার মালিক যদি বিএনপির নেতাও হয়, জামাতের নেতাও হয়, ও যে সাংবাদিকতাটা করে এসেনশিয়ালি সেটা একটা আওয়ামী সাংবাদিকতা। এটা সব আমূল জুড়েই করে। কারণ হইল, এখানে একটা উদাহরণ দিই আপনার সঙ্গে, সেটি হলো আমরা দেখেছি যে বিএনপির আমলেও যে সমস্ত মিডিয়া বেরিয়েছে সেখানে তারাই বহাল তবিত ছিল, ইম্যাটেরিয়াল মালিক যেই থাকো, আপনি আমি, হ্যাঁ বিএনপির বড় নেতা, জামাতের ত্যাগী নেতা, সমস্যা নেই। সাংবাদিকতা যেটা হয় ওটা একটা আওয়ামী সাংবাদিকতা হয়। কেন হয়? কারণ বাংলাদেশে আওয়ামী লীগ করাটা একটা ন্যাচারাল রাইটস। যেমন আপনি শেখ মুজিবের বন্দনা করলে আপনি নিরপেক্ষ, আপনি জাতীয় শিক্ষক, জাতীয় বুদ্ধিজীবী। কিন্তু আপনি জিয়া রহমানের কথা যদি বলেন, আপনি যদি ভাসানীর কথা বলেন বা অন্য নেতার কথা বলেন, আপনি জাতের হলেন না। এই যে মূল ধারা, এটা একটা ফ্যাসিবাদী ধারা। এই জন্য বাংলাদেশে আমি যেটা বারবার বলে আসতেছি, হাসিনার আমল থেকে 14 সাল থেকে বলে আসতেছি, হেফাজতের সময় থেকে বলে আসতেছি, ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা হইল সাংস্কৃতিক প্রশ্ন মোকাবেলা করা। বাংলাদেশের সংস্কৃতি একটা ফ্যাসিবাদী সংস্কৃতি। বাংলাদেশের গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছে। বাংলাদেশের চিন্তার এই যে মতাদর্শগত ধারণার আওয়ামীকরণ, এই যে শাহবাগীকরণ, এর মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ হয়েছে। এইটার পায়োনিয়ার, এইটার আপনার কি বলে যে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করছে মিডিয়াগুলো, সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করছে মিডিয়াগুলো।
ফলে এখানে মিডিয়া, হ্যাঁ যেটা হয়েছে এই যে মালিকানা পরিবর্তন বলেন, আপনি লুক চেঞ্জ করা বলেন, এগুলো কোনো পরিবর্তন, এই পরিবর্তনের দ্বারা কোনো ফায়দা হবে না। আপনার যেটা করতে হবে সেটা হলো ন্যারেটিভ চেঞ্জ করতে হবে। এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ তো পলিটিক্যালি পরাজিত, কিন্তু কালচারালি সবই আওয়ামী লীগ। ফলে এই যে কালচারাল স্পেয়ার, আওয়ামী লীগ এখানে একটা একটা তর্ক উঠতেছে যে ভালো আওয়ামী লীগ ফেরে আনা, ভালো আওয়ামী লীগ ফেরে আনতে হবে না, আসি তো আওয়ামী লীগ, সিপিবি আছে, বাম আছে, এখানে কালচারাল ইন্ডাস্ট্রি আছে, মিডিয়া আছে, তো পুরো আওয়ামী লীগের মধ্যেই তো আপনি ফাংশন করতেছেন। সো এই যে সফট আওয়ামী লীগটা, এই সফট আওয়ামী লীগটা সবসময় আওয়ামী লীগের আপনার ব্যাকবোন হিসাবে কাজ করে, মেরুদণ্ড হিসাবে কাজ করে। ফলে এই যে আওয়ামী লীগের এই যে স্প্রিটটা, এটা একটা ইভিল স্প্রিট, এটা একটা ভাইরাস, এটা একটা ক্যান্সার। এই জন্য এটাকে ডিরুটেড করতে হবে সমাজকে। এই যে দেখেন আওয়ামী লীগের আমলে সমস্ত লোক আওয়ামী লীগ ছিল, এখন কেউ আওয়ামী লীগ না, এটা তো হইতে পারে না। তার মানে আত্মপ্রতারক জাতি দিয়ে তো আপনি গণতন্ত্র কায়েম হবে না। এই জন্য যারা আওয়ামী লীগ আর আওয়ামী লীগ সমর্থক যারা, এই যে সাংবাদিক যারা প্রশ্ন করছে, দোজ আর নট ক্রিমিনাল, মেবি তারা ক্রিমিনাল না, কিন্তু তারা যে একটা ফ্যাসিবাদী ইডিওলজিকে স্বাধীনতার নামে প্রমোট করতেছে, আমার বাক স্বাধীনতা। শুনেন, বাক স্বাধীনতা কখনোই একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ফ্যাসিজমকে এক্সেপশন আকারে গ্রহণ করে হয় না। রাইট। বাক স্বাধীনতা সেইটাই যেইটা ডেমোক্রেটিক প্রসেসকে উত্তরণে সহযোগিতা করে, এবং সেইটা অলওয়েজ অ্যান্টি ফ্যাসিস্ট ভয়েস আকারে যারা কথা বলে তাদের মধ্য দিয়ে হয়, ফ্যাসিবাদের দালালদের মধ্য দিয়ে হয় না। আপনি যদি এই সমস্ত সাংবাদিকদের, আমি কারো নাম নিচ্ছি না, এদের সালতামামি যেটাকে বলে, আপনি যদি অতীত ঘাটেন, দুর্নীতির সাথে পাবেন, বেলেল্লাপনার সাথে পাবেন, অরাজকতার সাথে পাবেন, আপনি বিচারের আওতায় আনার যোগ্য লোক দেখা যাবে। এগুলো জাতির ত্রাণকর্তা হিসেবে যারা আসছে, মানে আওয়ামী ত্রাণকর্তা হিসেবে যেগুলো হাজির হয়েছে, দেখা যাবে এগুলো চিহ্নিত ক্রিমিনাল। হ্যাঁ, বেশিরভাগই দেখা যাবে, কারণ ক্রিমিনাল ছাড়া তো আওয়ামী লীগ করা মুশকিল, সম্ভব না। হ্যাঁ, রেয়ার একটা ব্যাপার। তো সেই দিক থেকে আপনার এই যে সাংবাদিকতার নামে কাভার আপ নিয়ে এই যে গণহত্যার সংস্কৃতি এখানে আমদানি করার আবারও যে প্রচেষ্টা, সেইটার দিক থেকে মুক্ত করার জন্য আমাদের এখানে যেটা লাগবে, যেটা আমি বারবার বলি, আমাদের একটা কাউন্টার কালচারাল রেভলিউশন লাগবে, কাউন্টার সংস্কৃতি নির্মাণ করার একটা ব্যাপক আয়োজন লাগবে। সেই আয়োজনের মধ্য দিয়ে আপনি একটা প্রপার ডেমোক্রেটিক রাষ্ট্র যদি করতে চান, সেখানে আপনি আগে এইখানকার মিডিয়ার যে ন্যারেশন, কলকাতাপন্থী ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে হিন্দুত্ববাদী ন্যারেশন, এর বাইরে বাংলাদেশকে বের করতে হবে। সেখানে মালিকানা চেঞ্জ করা, পদের এক জায়গায় আওয়ামী দালালে সরাই দিয়ে আরেকটা টাউটরে বসানো, এগুলো দিয়ে তো হবে না। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ক্যাপাবল লোকজন তৈরি করতে হবে যারা রিয়েলি দেশকে রিপ্রেজেন্ট করবে। মিডিয়াকে মিডিয়া হয়ে উঠতে হবে, এটা প্রচার যন্ত্র হয়ে উঠলে হবে না। নাম চেঞ্জ করে একটা আওয়ামী লীগের লোক জামাতের লোককে বসায় তারা যে আজকে শেল্টারটা নিচ্ছে, এটা বাংলাদেশকে ডুবাবে। হাসনাইন খুরশেদ, গতকাল মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ফেসিবাদের 15 বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক একটা মত বিনিময় সভা হয়েছে, এবং সেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে কোনো সাংবাদিক দায়িত্বশীল ও পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পাবেন না। তিনি আরও বলেছেন যে ওই গত 15 বছরে অনেক সাংবাদিক ভয়ে নয়, বরং লোভে পড়ে ফেসিবাদী সরকারের সহযোগী হিসাবে কাজ করেছে। তারা সাংবাদিকতার চেয়ে শেখ হাসিনার পরিবারের ভাবমূর্তি রক্ষা অনেক বেশি তৎপর ছিলেন। ফেসিবাদী সরকারের দালালি করে অনেক সাংবাদিক বিপুল সম্পদের মালিক হয়েছেন। প্রশ্নটা হয়েছে সেটা হলো যে দায়িত্বশীল এবং পেশাদার না হলে তিনি আইনি সুরক্ষা পাবেন না, যেটা আমরা শুরুতে বলছিলাম যে সাংবাদিকদের মধ্যে এখন নানান ধরনের সংকট তৈরি হয়েছে। সে দলীয় নেতার পদ, দলের পদ গ্রহণ করে রয়েছে, দলের কারণে তাকে সমস্যা পড়লে তখন সে সাংবাদিক হয়ে যাচ্ছে। ঠিকাদার, উনিও সাংবাদিক, যখন সমস্যা পড়ে তখন সাংবাদিকের সুরক্ষা চায়। এবং যারা ফেসিবাদের দূষর হিসাবে ছিলেন, টাকা কামিয়েছেন, দুর্নীতি করেছেন এবং এখনও ফেসিবাদের পক্ষে কথা বলছেন, তারাও যখন সমস্যা পড়ে তখন সাংবাদিকতার সুরক্ষা চান। এই বিষয়টি আলাদা করা প্রয়োজন। আমি যতটুকু জানি যে এই বিষয়টি কিন্তু ইয়েতে স্পষ্টভাবে বলা হয়েছে, মিডিয়া সংস্কার কমিশন যেটা বলা হয়েছে, সাংবাদিকতার সুরক্ষার ব্যাপারে এই বিষয়টি আনা হয়েছে যে পেশার কারণে যদি কেউ সংকটে পড়ে তাহলে সে সুরক্ষাটা পাবে, আর অন্য কাজের জন্য যদি সংকটে পড়ে তখন সাংবাদিকতার পরিচয়ের সামনে এসে সুরক্ষার যে দাবি সেটা সম্ভব। কি বলবেন? নিঃসন্দেহে তাই হওয়া উচিত। একজন সাংবাদিক, মূলত যিনি সাংবাদিক, তার আসলে সাংবাদিকতাই করার কথা, অন্য কিছু করার কথা না, এবং অন্য কিছু করবেন না, এটাই প্রত্যাশিত। তো কিন্তু বাস্তবতা হচ্ছে যে যদি অন্যান্য পেশার লোক এসে সাংবাদিক পরিচয় দিয়ে একটা কাভারে থাকার চেষ্টা করেন, এবং এমন প্রচুর এক্সাম্পল আমাদের চোখের সামনে আছে। যারা অন্য পেশার
মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ ঠিকাদার, কেউ অন্য কাজ করেন, পাশাপাশি একটা মিডিয়ার সাথে একটা মিডিয়ার কার্ড নিয়ে বা মিডিয়া নিজেই একটা মিডিয়ার মালিক হয়ে সাংবাদিকতার একটা কার্ড ধারণ করে তিনি যখনই বিপদে পড়েন তখনই এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সুরক্ষা চান। এই ধরনের লোকজনের কোনো সুরক্ষার কোনো সুযোগ থাকা উচিত না। এখানে একটা প্রশ্ন আপনাকে আমরা করি, সেটি হলো যে এই মিডিয়াগুলোতে স্বৈরাচারের দূষর ফেসিস্টদের সহযোগী অনেকে বসে কাজ করছে, এবং সবচেয়ে অবাক করার বিষয় সেটি হলো তারা তাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা থেকে সরে আসেন নাই। বিভিন্ন প্রতিবেদন আমরা সেটা লক্ষ্য করি, তারা তাদের মতে কিন্তু পরিবেশন করার চেষ্টা করেন সংবাদ। আমরা এই নিয়ে সরকারের দায়িত্বশীল পর্যায়ের সঙ্গে আমরা এখানেই কথা বলেছি, যেটা আমি আগে উল্লেখ করেছি। তারা এই বিষয়ে আসলে স্পষ্ট অবস্থান নিতে রাজি নন। তারা মনে করেন যে মিডিয়ার ব্যাপারে হস্তক্ষেপ করা ঠিক নয়। যেটা অদ্ভুত ব্যাপার। এবং আপনি লক্ষ্য করেছেন কোন একটি চ্যানেলের মালিক যারা ফেসিস্ট দ্বারা নির্যাতিত হয়েছে এমন এক লোকের বিরুদ্ধে মামলা করে দেওয়ার মতো সাহস পেয়েছেন। এই সাহসটা তারা কোথায় পাচ্ছেন? এর সমাধানটা কি আসলে? আমরা তো বিচার বিভাগের উপরে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ চাই না। এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, জি, জি। বিচার বিভাগের উপর কোনো রকম হস্তক্ষেপ হওয়া উচিত না, সেটা আমরা বিশ্বাস করি এবং সেই চর্চা আমরা বাংলাদেশে দেখতে চাই। কিন্তু 5ই আগস্টের আগের যে পরিস্থিতি ছিল, অ্যাপিলেট ডিভিশন থেকে শুরু করে হাইকোর্ট ডিভিশনে জি, জি। বিচারপতির পদে যারা ছিলেন তারা ফ্যাসিস্টের দোসর ছিলেন, দলীয় কর্মী। দলীয় কর্মী ছিলেন, ফ্যাসিস্টের দোসর ছিলেন, ফ্যাসিস্টের সহযোগী ছিলেন। 5ই আগস্টের পরে যখন বিচারপতিদের পদত্যাগে বাধ্য করা হলো এবং তাদের সরিয়ে দিয়ে সেখানে প্রফেশনাল যে আইন এক্সপার্ট তাদের বিচারপতি পদে নিয়োগ দিয়ে, বা হাইকোর্টে যারা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য তাদের আপিল বিভাগে নিয়োগ দিয়ে বিচার বিভাগের এক ধরনের সংস্কার করা হলো, তখন কিন্তু একবারও বলা হয়নি যে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হচ্ছে। রাইট। কিন্তু গণমাধ্যমের বিষয়ে কেন যেন সরকার অনেক সাই, অনেক দ্বিধা সংশয় নিয়ে সরকার আসলে বিষয়টা, সরকারের প্রথমে উচিত ছিল যে গণমাধ্যম ফ্যাসিস্টের দোসরে ছেয়ে গেছে, গণমাধ্যমের একটা বড় অংশ, এবং সেটা একদম টপ মোস্ট থেকে শুরু করে একদম জুনিয়র মোস্ট পর্যন্ত। আমি এইটাও দেখেছি যে একদম ফ্রেশার একজন যার জীবনের প্রথম চাকরি, মাত্র চাকরিতে যোগ দিয়েছে, এই ধরনের রিপোর্টার বা নিউজরুম এডিটর পদেও ছাত্রলীগের ছেলে মেয়ে বেছে এনে বসানো হয়েছে। সো একদম জুনিয়র মোস্ট থেকে শুরু করে এডিটর লেভেল পর্যন্ত, হাইয়েস্ট লেভেল পর্যন্ত পুরোটাতেই প্রচুর ফ্যাসিজমের মানে সুবিধাভোগী বা সরাসরি সম্পৃক্ত সেই ধরনের লোককে গণমাধ্যমের একটা বড় অংশ ছেয়ে আছে। সেটাকে শুদ্ধ করার জন্যে যে উদ্যোগ, যে সাহসী পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেখানে বলা হলো যে গণমাধ্যমে হস্তক্ষেপ করা হচ্ছে, গণমাধ্যমে হস্তক্ষেপ করা যাবে না। গণমাধ্যমে হস্তক্ষেপ করা কোনটা? আর গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করা, নন জার্নালিস্ট যারা অসাংবাদিকতা, যারা সাংবাদিক না, তারা যে সাংবাদিক হয়ে বসে আছে তাদের খপ্পর থেকে সাংবাদিকতাকে মুক্ত করা, সেটা আর এটা এক বিষয় না। কিন্তু দুইটাকে এক ধরনের গুলিয়ে ফেলে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে ফ্যাসিজমের দোসর যারা তাদেরকে এক ধরনের সুরক্ষা দেওয়া হয়েছে, এবং সরকার বুঝে বা না বুঝে সেটা সমর্থন করে গেছে। সেখানে এক ধরনের অসহায় অবস্থা দেখিয়েছে যে আমরা কিছু করতে গেলেই মনে হবে যে আমরা গণমাধ্যমে হস্তক্ষেপ করছি। এটা ভুল ব্যাখ্যা। গণমাধ্যমকে অবশ্যই ফ্যাসিজম মুক্তি করা উচিত, এবং সেটা অলরেডি দেরি হয়ে গেছে। এখনও যদি না করা যায়, এটা আমার ধারণা যে সামনে ইলেকশন আসবে, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে। হাসনাইন খুরশেদ এবং রেজাউল করিম রনি, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।